শেষ চৈত্রের ঘ্রাণ। লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব ৫। ভাইয়া যাবি তুই? শেষ কথাটা শুদ্ধ এত জোরে চিৎকার করে বলেছে যে শীতল দাঁড়িয়ে থাকার সাহস করল না। ধমক খেয়ে চমকে উঠেছে। ভয়ে বুক ধড়ফড় করলেও দ্রুত বেরিয়ে তার রুমে গিয়ে দরজা আটকে কাঁদতে লাগলো। আজ একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছে। মুখে মুখে তর্কও করেছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে চোখ মুখ ফুলে লাল বর্ণ ধারণ করলো তার। তাকে মারার পেছনে এত বড় ঘটনা লুকিয়ে আছে সেও জানতো না। সব জেনে শুনে এখন নিজের কাছে খারাপ লাগছে, গিল্টি ফিল হচ্ছে। বাবা চাচাদের এতদিনের অর্জিত সম্মানে আঙুল উঠায় নিজেকে বিবেকহীন মনে হচ্ছে। সকালে বাবার করা রুড ব্যবহারের মানে বুঝতে পারছে সে। তার মানে নোংরা কমেন্টগুলো বাবা দেখেছে, তাকেও খারাপ ভেবেছে। এখন বাবার সামনে দাঁড়াবে কিভাবে, কি জবাব দেবে? তাছাড়া চোখের ওই কমেন্টটা ভাসছে। সায়ন শুদ্ধ বোনদের পালতে পারছে না বোধহয়, এজন্য রাস্তায় নামিয়েছে। চৌধুরী বাবুরা দেখি বাড়ির মেয়েদের দিয়ে ব্যবসা চালু করেছে। চালিয়ে যাও, ভালো হচ্ছে। পরের ভিডিওতে রেটটা জানিও। ছি, এসব বলার কথা নাকি শোনার কথা? এসব ভাবতে ভাবতে তার কান্নার বেগ বাড়ল। সময় কাটলো, বেলা গড়িয়ে দুপুর হলো, তবুও নিচে নামলো না সে। রুমের দরজা বন্ধ করে কাঁদতে কাঁদতে সময় পার করলো। দুপুরে খেতে ডাকলে শাওয়ার নিয়ে নিজেই খেয়ে নেবে। এরপর দুপুর গড়িয়ে বিকেলে নাস্তাতেও শীতল অনুপস্থিত। মা, বড় মা, বোনরা ডাকলেও পেট ব্যথা কথা জানিয়ে রুমবন্দি থাকলো। মেয়েটা বড় হয়েছে, পেট ব্যথার গোপনীয় অনেক কারণ থাকতে পারে। বলা বাহুল্য, পিরিয়ডের প্রথম দিন শীতলের অবস্থা খারাপ হয়ে যায়। পেটের ব্যথায় উঠে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, বিছানার সঙ্গে নেতিয়ে পড়ে। তাই বাড়ির গিন্নিরাও ধরে নিলেন পিরিয়ডজনিত ব্যাপার। বাড়ি ভর্তি মেহমান, কেউ কথা না বাড়িয়ে মনে করে ওষুধ খাওয়ার তাগাদা দিয়ে প্রস্থান করেন। একটু পরে সিরাত হট ব্যাগে গরম পানি ভরে দিয়ে গেল। শীতল সেটা পাশে রেখে নিশ্চুপ হয়ে বসে রইল। সন্ধ্যা পেরিয়ে রাতের আঁধার ঘনিয়ে এসেছে। রাতের খাবারের জন্য চৌধুরীরা ছেলে মেয়ে নিয়ে একসঙ্গে খেতে বসেছেন। বাড়িতে মেহমানের সংখ্যা বেড়েছে, যে যার মতো নিয়ে খেয়ে নিচ্ছে। ড্রয়িং রুম ভর্তি মেহমান। বাগানে রয়েছে অনেকজন, যাদের বাসা কাছে, তারা খেয়ে চলে যাচ্ছে, আবার আগামীকাল সকালে আসবে। শারাফাত চৌধুরীর কথায় বাড়ির প্রতিটি সদস্যকে একসঙ্গে খেতে হবে, তাই বসছেও সকলে। তবে সায়ন আর শীতলের চেয়ার ফাঁকা দেখে শারাফাত চৌধুরী শীতলের কথা জিজ্ঞেস করলেন। সিমিন জানালো শীতল আগে ভাগে খেয়ে শুয়ে পড়েছে। কথা শুনে উনি কিছু বললেন না, কারণ শীতলের পছন্দের খাবার রান্না হলে রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সে সবার আগে খেতে বসে যায়। অনেক সময় দেখা যায় পেট পুড়ে খেয়ে আবার সবার সঙ্গে খেতে বসে। এই মেয়েটা ছোট থেকে এমন চঞ্চল, চড়ুই পাখির মতো। আর এই বাড়ির সকলে তাকে এভাবে দেখে সবাই অভ্যস্ত। তবে শখ আর স্বর্ণ শীতলের এমন আচরণ সহজভাবে নিতে পারল না। তারা দুজন খেয়ে এক প্লেট খাবার নিয়ে শীতলের রুমে দরজায় নক করল। যতক্ষণ না দরজা খুলল, তারা নাছোড়বান্ধা হয়ে দাঁড়িয়ে রইল। অগত্যা শীতল দরজা খুলে মাথা নিচু করে বসে রইল। শখ হাতের প্লেট রেখে দরজা আটকে শীতলের ফোলা মুখটা তুলে ব্যতিব্যস্ত হয়ে বলল, কি হয়েছে সোনা, এভাবে কেঁদেছিস কেন তুই? খুব বেশি পেট ব্যথা করছে? মেডিসিন খাসনি? আম্মুকে ডাকবো? যাবি ডাক্তারের কাছে? শীতল নতমস্তকে না বোধ হয়ে মাথা নাড়ল। এরপর শুকনো ঢোক গিলে অশ্রুভরা চোখে তুলে ফোপাতে ফোপাতে বলল, সরি আপু, আমার জন্য তোমাদেরকেও নোংরা কথা শুনতে হয়েছে। শীতলের কথার আগামাথা কিছুই বুঝল না। শখ আর স্বর্ণ, কে নোংরা কথা বলেছে তাদের? কই, এসব কিছুই তো জানে না তারা। স্বর্ণ এবার বোনের পাশে বসলো। পুরো ঘটনা জানতে মিহিকণ্ঠে জিজ্ঞাসা করল,
কে নোংরা কথা বলেছে আমাদের? কার কথা বলছিস তুই? শীতলের কান্নার বেগ বাড়ল। সে হিসকি তুলে কাঁদতে কাঁদতে তাদেরকে পুরো ঘটনা জানালো। বোনের বোকামির কথা শুনে স্বর্ণ দুম করে এক ঘা বসিয়ে দিল শীতলের পিঠে। স্বর্ণকে ধমকে থামিয়ে শীতলকে পানি খাওয়ালো। তারপর শীতলের আওলা ঝাওলা চুলগুলো এক হাতে গুছিয়ে দিতে দিতে বলল, কবে বুঝতে শিখবি শীতল? কবে বোধ বুদ্ধি হবে তোর? সায়ন ভাইয়া রাজনীতিতে ঢোকার পর থেকে আমরা 3 বোন অনেকের টার্গেট। কারণ আমরা চৌধুরী নিবাসের সম্মান এবং বাবা ও ভাইদের দুর্বলতাও বটে। তারা চৌধুরীদের ক্ষমতার সঙ্গে পেরে উঠতে না পেরে চৌধুরী নিবাসের মেয়েদের চরিত্রে দাগ লাগানোর উপায় খুঁজে বেড়ায়। মুখিয়ে থাকে কিভাবে আমাদের হেনস্থা করা যায়। তুই এই কাজটা ঠিক করিসনি সোনা। শখের কথা শুনে শীতল ফোপাতে ফোপাতে বলল, তাহলে সায়ন ভাইয়া কিছু বলল না কেন আমাকে? সবসময় শুদ্ধ ভাইয়া কেন মারে বকে? সায়ন ভাইয়া রাজনীতির ঝামেলা সায়ন ভাই নিজে সমাধান করবে। এর মধ্যে শুদ্ধ ভাইকে নাক গলাতে কে বলেছে? সায়ন ভাই কিছু বলল না, অথচ শুদ্ধ ভাই চেলাকাঠ দিয়ে কত মারল। ফোনটা ভেঙে ফেললো কেন? আমাকে একটু বুঝিয়ে বললে হতো না? আমি কি লোকগুলোকে বলেছিলাম নোংরা কথা বলতে, নাকি জানতাম সামান্য ব্যাপারটাকেও এত বড় করে দেখা হবে? তারা বললে আমি কি করব? কি করার আছে আমার? শুদ্ধ ভাইয়া বারবার আমাদের সমাধান করে। কথার ইঙ্গিতে বোঝায় ভুল পথে পা না বাড়াতে, থরবর করে কোনো সিদ্ধান্ত না নিতে। আমরা সবাই শুনলেও তুই তো শুনিস না, বরং যেটা বারণ করা হয় জোর করে করিস। শীতলের অবুঝ মন ভার হলো। অভিমানে সব রাগ গিয়ে পড়ল শুদ্ধর ওপরে। নিজে করা ভুলের কথা ভুলে শুদ্ধর দিকে অভিযোগ তুলল সে। বেশ করি, উনি কি ভালো করে কথা বলতে জানে? বলছে কখনো? আমাদের 3 বোনকে সবসময় ধমকের ওপর রাখে। সামান্য কারণে কেন ধমকাবে, কেন মারবে? শাওন ভাই তো করে না, তাহলে সব সমস্যা ওনার কেন? তার কথার জবাব দিল স্বর্ণ। সে বোনকে বুঝিয়ে বলতে নরম সুরে বলল, শুদ্ধ ভাইয়া শাসন করে বলেই সায়ন ভাইয়া আমাদের ছাড় দেয়। যেদিন শুদ্ধ ভাইয়া শাসন করা ছেড়ে দেবে সেদিন দেখবি সায়ন ভাই আমাদেরকে শাসন করবে। এক ভাই শাসন করে বলেই আরেকজন ছাড় দেয়, যাতে আমরা মানসিকভাবে ভেঙে না পড়ি। এখন কথা হচ্ছে, শান্ত হ তুই, কিছু খা। সারাদিন না খেয়ে তোর মাথা আউলিয়ে গেছে। শীতল না করার আগেই শখ তার মুখে খাবার পড়ে দিল। মুখে খাবার পড়তেই পেট চনমনিয়ে উঠে জানান দিল ভীষণ ক্ষুধার্ত সে। কথা না বাড়িয়ে কয়েক লোকমা খেয়ে শীতল শখকে বলল, আপু কি করব এখন? ভুলটা তো শুধরাতে হবে। আগে শুদ্ধ ভাইয়াকে গিয়ে সরি বলবি, তারপর বলবি জীবনেও আর এসব টিকটক ফিকটক করবি না। ভাইয়া যেন তোর টিকটক আইডিটা ডিলিট করে দেয়, আর এসব যেন আর না ছড়ায় সে ব্যবস্থা করে। মন খারাপ করিস না সোনা, এসব টিকটক ভালো কাজের নয়। টিকটক থেকে মানুষ বিপথে চলে যায়। ভিউ, ফ্যান, ফলোয়ার বাড়ানোর নেশায় মার্জিত রুচি হারিয়ে ফেলে। আবেদনময়ী পোশাকে নিজেদের মোড়াতে নিজেদের সস্তা বানিয়ে ফেলে। শুদ্ধ ভাইয়া আমাদেরকে হিজাব ছাড়া বাইরে যেতে নিষেধ করেছে, আর তুই চুল ছেড়ে টিকটক করিস। মাথা ঠান্ডা কর। তুই একটাবার ভেবে দেখ, ভাইয়ার রাগটাও অযৌক্তিক নয়, কারণ ভাইয়া আমাদের ভালোর জন্য শাসন করে, বকাঝকা করে। কিন্তু ছড়ে বলতে গেলে যদি আবার মারে? মারুক, বকুক, মনে রাখবি আমাদের ভাইরা আমাদের ছায়া। ভালোর জন্যই তারা আমাদেরকে বকে, মারে। তাহলে কি এখনই সরি বলতে যাব? ভাইয়া বাসায় নেই, খেয়ে উঠে কোথায় যেন গেল, বের হলো। কালকে যা বলার বলিস, এখন ঘুমা। একথা বলে শীতলকে খাইয়ে দিয়ে শখ আর স্বর্ণ চলে গেল। শীতল মুখ ধুয়ে এসে শুদ্ধ রুমের দরজা অবধি ঘুরে এলো। সত্যি সত্যি শুদ্ধ ভাই নেই। সায়নের রুমেও দরজা বন্ধ। তাই ফিরে এসে শুয়ে অনেক কথা সাজালো। ভেবে নিল আগামীকাল শুদ্ধকে কিভাবে সরি বলবে। এসব ভাবতে ভাবতেই চোখের পাতা ভার হয়ে এলে সেও বিনা বিনা বিঘ্নে ঘুমে তলিয়ে গেল। পরের দিন সকাল থেকে শুরু হলো অত্যন্ত ব্যস্ততা নিয়ে। সকলের হাতে কাজ। আগের দিনের কথা ভুলে শীতলের সকালটা শুরু হলো চমৎকারভাবে।
চেনা জানা মানুষদের সঙ্গে দেখা হলো, কথা হলো। দুপুরের আগে এতিমখানায় খাবার পাঠিয়ে দেওয়া হলো নতুন পোশাক। দুপুর 12টার পর দলে দলে মানুষ এসে খেয়ে যাচ্ছে। বাগানের এক প্রান্তে মানুষ খাচ্ছে, অন্য প্রান্তে রান্না হচ্ছে। চৌধুরীরা ব্যস্ত হাতে মেহমান আপ্যায়ন করছে। সারাফাত, সাফওয়ান, শাহাদাত, শুদ্ধ, সাম্য, সৃজনের পরনে ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি। এত মানুষের ভিড়ে তারাই যেন জল করছে। সায়ন নিচে নামেনি, কারণ তার হাত পায়ে ব্যান্ডেজ খোলা হয়নি। ব্যান্ডেজ দেখে অনেকেই প্রশ্ন মুখে পড়তে পারে ভেবে ইচ্ছে করে নামেনি, কেউ জোরও করেনি। সকাল থেকে শীতল শুদ্ধকে খেয়াল করছে। কিছুক্ষণ আগে শুদ্ধ ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকেছে ফ্রেশ হতে। সে বোনদের উৎসাহে শুদ্ধ রুমে দরজায় নক করলো। ভেতর থেকে শুদ্ধ চেঁচিয়ে বলল, কে? আমি শীতল। ভেতরে আসবো ভাইয়া? না। শীতল ঘাড় ঘুরিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা বোনদের দিকে অসহায় চোখে তাকালো। মুখের ওপর না বলে দিলে কিভাবে যাবে ভেতরে? জোর করে গেলে যদি আবার রেগে যায়? শখ দূরে দাঁড়িয়ে ইশারায় বোঝালো আবার নক করতে, সরি বলতে। শীতল তাই করলো, তবে ভেতরে থেকে সারা শব্দ না পেয়ে আবার বলল, একটু কথা বলার ছিল ভাইয়া, আসি না একটু প্লিজ? শুদ্ধ এবার কথাও বলল না, সাড়াও দিল না। তবে সায়ন তার রুম থেকে চেঁচিয়ে বলল, শীতল এদিকে আয়। সায়নের ডাকে শীতল শুদ্ধর বন্ধ রুমের দিকে একবার তাকিয়ে সায়নের রুমে গেল। মুখ গোমরা করে বসলো বিছানার এক কোণে। সায়ন ফোনটা রেখে বিছানার হেডবোর্ডের হেলান দিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এরপর ধীরে সুস্থে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এত হাঁকডাক কিসের? পাগলটাকে আবার খেপিয়েছিস? কেউ ভুল করলে তাকে সরি বলার সুযোগ দিতে হয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাইয়া, জীবনেও আর এমন বোকামি করব না। আমি আমার টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই। কিভাবে করব ভাইয়া? ভেবে বল, পরে আবার কান্নাকাটি করবি না তো? না, ভেবেই বলছি। ঠিক আছে, চিল থাক, কাজ হয়ে যাবে। তবে মনে রাখিস, আমাদের দুই ভাইকে ছাপিয়ে তোরা বোনরা কেউ কিছু করতে পারবি না। আর কেন পারবি না বলতো? কারণ আমাদের দৃষ্টি সবসময় তোদের দিকে থাকে। তাই বলছি, যা করেছিস করেছিস, এসব আর মাথাতেও আনিস না। ছোট বলে একবার মাফ করা যায়, বারবার না। আর হবে না, গুড। আর এসব নিয়ে মন খারাপ করে থাকতে যেন না দেখি। আমরা আছি। এ কথা শুনে শীতল মিষ্টি করে হাসলো। এতক্ষণে বুকের ভারটা যেন কমে আসলো। শান্তি লাগছে এখন। একজনকে বলে তো ঝামেলা মেটানো গেল, আরেকজন না হয় পরে সামলানো যাবে। এ কথা ভেবে সে সায়নের রুম থেকে বেরিয়ে বোনদের সঙ্গে তাদের রুমে গেল। তিনজনে গালগপ্পে মেতে উঠল। কি নিয়ে একযোগে হাসলো। নিচে অনেক মানুষ, তাই কেউই আর নিচে না গিয়ে মুভি দেখতে বসলো। মুভি দেখতে দেখতে অনেকটা সময় পার করে সন্ধ্যার আজানের পর তিনজনে একসাথে নিচে নামলো। খাওয়া ও খাওয়ানোর পর্ব শেষ। অনেক মেহমান চলেও গেছে। যারা আছে কাল সকালে চলে যাবে। সিতারা বেগম ব্যস্ত হাতে খাবার প্যাক করছে দেখে শীতল রান্নাঘরের দিকে পা বাড়ালো। জিজ্ঞাসা করলো, এগুলো কাকে পাঠাবে বড় মা? শুদ্ধ চলে যাবে, তাই দিয়ে দিচ্ছি। আজই? হ্যাঁ, ল্যাবে নাকি জরুরি কাজ পড়ে গেছে। এ কথা বলতে বলতে তড়িঘড়ি করে শুদ্ধ নেমে এলো। বাবা চাচার থেকে বিদায় নিয়ে মায়ের কাছে আসতেই শীতলের সঙ্গে চোখাচোখি হলো। সে দ্রুত চোখ সরিয়ে মাকে বলল, সারাদিন কাজ করেও কাজ শেষ হচ্ছে না তোমার? বললাম না একটু রেস্ট নিতে? এই তো হয়ে গেছে, এখনই যাচ্ছি বাবা। সবাইকে নিয়ে সাবধানে থেকো, বের হচ্ছি আমি। এ কথা বলে সিতারা চৌধুরী শুদ্ধর দিকে একটা ব্যাগ এগিয়ে দিল। এসব দিতে না করার পরেও দিয়েছে দেখে খুব বিরক্তও হলো। ছেলের বিরক্ত মাখা মুখ দেখে সিতারা চৌধুরী তার মাথা পিঠে স্নেহের হাত বুলিয়ে বলল, এবার তাড়াতাড়ি আসিস আব্বা, গেলে তো বাড়ি আসার কথা মনে থাকে না। আর বেশি কিছু দেইনি তো, 3 পাগলের জন্য অল্প একটু খাবার দিয়েছি। ওরা তো এলো না, তাই। শুদ্ধ কথা বাড়ল না। সময় দেখে ব্যাগটা নিয়ে ভাই বোনদের উদ্দেশ্য করে বলল, আমার রুমে গিফট বক্স আছে, যার যারটা নিয়ে নিস। আর কানে যেন কারো নামে আমার কানে যেন কারো নামে কোনো অভিযোগ না আসে। এ কথা বলতে বলতে সে বাসা থেকে বেরিয়ে গেল। গিফটের কথা শুনে সাম্য, সৃজন, শীতল, শখ আর স্বর্ণ
একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে ছুটতে শুরু করলো। বড়রা সাবধান করলেও শুনল না। হুড়মুড় করে সিঁড়ি বেয়ে উঠে গেল শুদ্ধর রুমে। শুদ্ধ রুমের সেন্টার টেবিলের ওপর যার যার নামে গিফট বক্স রাখা। সৃজন, সাম্য, শখ, স্বর্ণ যার যার নামের গিফট বক্স তুলে নিল। শীতলের নামের কোনো গিফট বক্স নেই দেখে খুব অবাক হলো সকলে। কোনোবার এমনটা তো হয় না। তবে শীতল কথা বাড়াল না, শুধু মন খারাপ করে নিজের রুমের দিকে হাঁটা ধরল।